হচ্ছে লোকাল গভর্নমেন্ট রিফর্ম কমিশন, যারা আমাদের বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনা কিভাবে ঢেলে সাজানো যায় এবং এটা আমাদের মানুষের কতটা এফিশিয়েন্ট সার্ভিস প্রোভাইড করতে পারে সেটার উপরে, এবং এটা নিয়ে যারা বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের এক্সপার্ট তারাই ছিলেন, এবং এর নেতৃত্বে ছিলেন বাংলাদেশের প্রথিতযশা লোকাল গভর্নমেন্ট এক্সপার্ট ডক্টর তোফায়েল আহমেদ। আমি তার কাছে এটা হ্যান্ড করব। ওনারা আজকে তাদের 2 খণ্ডের প্রায় মোর দেন 500 পেজের যে রিপোর্ট, এটা আজকে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে হ্যান্ড ওভার করেছেন। সেখানে ব্রিফ একটু মিটিং হয়েছে, ওখানে উনি আলোকপাত করেছেন ডক্টর তোফায়েল আহমেদ এটার কি ফাইন্ডিংস গুলো কি ছিল, মানে প্রধান প্রধান ফাইন্ডিংস গুলো কি ছিল। তো সেটার উপরে এখন আপনাদের এই প্রেসের সামনে ডক্টর তোফায়েল আহমেদ এবং ওনার সহকর্মীবৃন্দ আপনাদের সাথে কথা বলবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা প্রেস ব্রিফিংয়ের জন্য খুব একটা প্রস্তুত ছিলাম না। আমাদের ইচ্ছা ছিল আমরা কালকে এটা করব, কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমাদের সচিব ভাই তারা বললেন যে আজকে করলে ভালো হয়, এবং ওনারা আয়োজন করেছেন, আপনারা এসেছেন, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আমাদের কমিশনের শুরু ডিসেম্বরের মাঝামাঝি, কিন্তু আমরা কাজ শুরু করতে দেরি হয়েছে একটু, কারণ সদস্য পরিবর্তন হয়েছে কয়েকবার, এসব ছিল। আর একটা হচ্ছে যে ওয়ার্কটা ঠিক করা, যে কী নিয়ে কাজ করব, কারণ আমাদেরকে অফিস স্থাপন করা, কিছু কর্মকর্তা কর্মচারী লাগবে, সেগুলো ঠিক করা, কারণ আমাদের তো নিজস্ব কোনো অফিস নেই। অনেকের হয়তো নিজস্ব অফিস ছিল আগে থেকেই, সেই অফিসে তারা কাজ শুরু করতে পেরেছেন। আমাদের এরকম নিজস্ব অফিস ছিল না। পরে এনআইএলজিতে আমাদেরকে লোকাল গভর্নমেন্ট ডিভিশন থেকে অফিসের ব্যবস্থা করা হয়, এবং এনআইএলজি এবং এলজিইডি থেকে কিছু স্টাফের ব্যবস্থা করা হয়, এবং অন্যান্য জিনিসপত্র, কম্পিউটার, আদার্স, এইগুলো ব্যবস্থা করা হয়। আমরা 15-20 দিন পর থেকে মোটামুটি কাজ শুরু করেছি। তো কাজ শুরু করার পরে যে আরেকটা একটু সময় বেশি লাগলো, কারণটা হচ্ছে রোজা এবং ঈদের ছুটির ফাঁকে আমরা পড়ে গেলাম, এতে করে কিছু কাজের অগ্রগতি কম হয়েছে। আর আরেকটা, এটা আমি রিপোর্টের মধ্যে মেনশন করেছি, এই জাতীয় কাজ করার জন্য যে সময় এবং যে জাতীয় আয়োজন লাগে সেসব ঠিক হয়নি, কারণ আমাদের সব সদস্যরা কিন্তু নিজস্ব একটা কাজ আছে সবার, সেই কাজটা করার পর আবার এই কাজ করবেন, তাহলে কোনটা আসল কাজ? আমি ছাড়া সবাই কিন্তু একটা একটা কাজ ছিল, আমি হয় বেটার। তো এতে করেও কিছু কাজের সমস্যা হয়েছে। যাই হোক, আমরা সবাই অত্যন্ত ঐকান্তিকতার সাথে, আমি এখানে ভূমিকা তো বলছি, এটাকে সবাই যে ইবাদতের অংশ, উপাসনার অংশ হিসেবে নিয়েই ওই রকম কমিটমেন্ট দিয়ে কাজগুলো করাতেই আমরা মোটামুটি এই সময়ের মধ্যে 2 ভলিউমের একটা প্রতিবেদন তৈরি করেছি। প্রথম ভলিউম যেটা, তার 2টা অংশ আছে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। আর দ্বিতীয় ভলিউম যেটা, সেই ভলিউমটা হচ্ছে 6টা আইনের খসড়া। এগুলো কাজ করতে গেলে 6টা আইন, এগুলো কিছু নতুন প্রণয়ন করতে হবে, আর কিছু আইন আছে সংশোধন করতে হবে, সেগুলো একটা ভলিউমে আমরা দিয়েছি। এই যে ছোট ভলিউমটা হচ্ছে আইনের খসড়াগুলো। আর এই ভলিউমে আমাদের 19টা চ্যাপ্টার আছে, অনেক সংযোজনী আছে। এই প্রথম ভলিউমটাতে 2টা অংশ। প্রথম অংশটার মধ্যে মোটামুটি লোকাল গভর্নমেন্টের সরাসরি যেসব বিষয়, সেগুলো। দ্বিতীয় ভলিউমের মধ্যে সরকারি প্রশাসন যন্ত্রের কিছু রিফর্ম সাজেস্ট করা হয়েছে। এগুলো মিলে আমাদের প্রথম এবং দ্বিতীয় অংশ, প্রথম খণ্ডের। আর দ্বিতীয় খণ্ড হচ্ছে সম্পূর্ণভাবে আইন। তো যদি আমরা কি সাজেশনসের প্রবলেমের মধ্যে আসি বা রিকমেন্ডেশনসের মধ্যে আসি, আপনারা এখানে বসা থাকার সময় ইনফর্মালি আপনাদের অনেকের সাথে কিছু কিছু আলাপ রয়েছে, তাতে দেখি যে প্রেসের একটা ইলেকশন সম্পর্কে জানতে চাই। আমি ইলেকশনের কথাটা পরে আসবো, কারণ এটাকে দিয়ে সব আলোচনাকে ঢেকে ফেলা হয়। সুতরাং আমি মূল সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না। এটা জাতীয় ইলেকশন বলেন না স্থানীয় ইলেকশন বলেন, সেই জন্য আমরা সংস্কারটাকে প্রাধান্য দিয়েছি। সংস্কার করার পরে আপনি ইলেকশন করেন, কোনো অসুবিধা নেই। আমাদের যদি চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা এই রিপোর্টগুলো
ওয়েবসাইটে দিয়ে দেবো, আজকে রাত্রে থেকে আপনারা পাবেন। ওয়েবসাইটে দিয়ে দেবো, ওয়েবসাইট সম্পর্কে বলবো, কোনো ওয়েবসাইটে পাবেন। এই জন্য আজকে রাত্রে থেকে আপনারা মোটামুটি ওয়েবসাইট দেখলে এই রিপোর্ট পুরোটাই দেখতে পাবেন। আমাদের প্রথমটা হচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠনের পটভূমি। এটা কেন গঠন করা হলো এবং তার কর্মপরিধিগুলো আমরা ঠিক করেছি, কারণ কর্মপরিধি আমাদেরকে যেই টিওআর সরকার তৈরি করে দেয়, আমরা নিজেরাই কিন্তু চিন্তা ভাবনা করে অনেকগুলো মিটিং করে এই টিওআরটা ঠিক করেছি আমরা কী কী নিয়ে কাজ করবো। এরকম আমরা 20টা এরিয়া বাছাই করেছি। এই 20টা এরিয়ার উপরে কিন্তু আমরা কাজ করেছি এবং আলাদা আলাদা চ্যাপ্টারের মধ্যে বিষয়গুলোকে অ্যাড্রেস করেছি। একটা হচ্ছে পূর্বতন যেসব কমিশন ছিল, আমাদের আগে লোকাল গভর্নমেন্ট কমিশন কিন্তু আরও 3টা কাজ করেছে। এটা হচ্ছে নজরুল হুদা কমিশন, রহমত আলী কমিশন, শওকত আলী কমিশন। সেই কমিশনের সুপারিশগুলো, আর এখন এই সরকারের আমলে যে কমিশনগুলো অলরেডি রিপোর্ট দিয়েছে 6টা কমিশন, তাদের রিপোর্টের মধ্যে লোকাল গভর্নমেন্ট দিয়ে কী বলা হয়েছে সেগুলো আমরা এখানে একটা সামারি করেছি। তারপরে জাতীয় দ্বিতীয় অধ্যায় আসছে, তৃতীয় অধ্যায় হচ্ছে জাতীয় রাষ্ট্র, স্থানীয় রাষ্ট্র। এইটাকে আমরা কিভাবে দেখি, আমাদের যে স্থানীয় রাষ্ট্র বা স্থানীয় সরকার, এটা কি আদৌ সরকার পদবাচ্য হওয়ার যোগ্যতা রাখে কিনা, এটাকে আমরা সরকার হিসেবে দেখেছি কিনা, ঐতিহাসিকভাবে কি প্রবলেমগুলো আমরা ফেস করেছি। তো এখানে আমরা ঐতিহাসিক আলোচনাটা করা দরকার। এই কারণে স্থানীয় সরকার সবার মুখে মুখে থাকলেও আসলে এটা কোনো সরকারের না, স্থানীয় এটা কোনো সরকারের চরিত্রটা ছিল না। কারণ ব্রিটিশ আমলে যখন করা হয় এটা, তার আগের স্তর একটা ইতিহাস আছে। তখন কিন্তু এটা মোরলেস ডিজিটাল রিপাবলিক বলে আখ্যায়িত করা হতো। ডিজিটাল রিপাবলিক, উইথস্টোকলের বইয়ের মধ্যে ডিজিটাল রিপাবলিক বলা হয়েছে, ক্ষুদ্র প্রজাতন্ত্র। কারণ ওখানে কেউ হস্তক্ষেপ করতো না, গ্রামের শাসন গ্রামের লোকরাই করতেন। কিন্তু আস্তে আস্তে এটা পরিবর্তন হয়েছে, কারণ আগের দিনের যারা এটা কেন্দ্রীয় সরকার নামে যে সরকার, সেটা সরকার হওয়ার আগেই কিন্তু আদিমতম রাষ্ট্র হচ্ছে কিন্তু স্থানীয় সরকার। পৃথিবীর আদিমতম রাষ্ট্র কিন্তু স্থানীয় রাষ্ট্র, যেটার কোনো অন্য কারো কন্ট্রোল ছিল না। এবং পৃথিবীর অনেক দেশে কিন্তু, যেমন সুইজারল্যান্ড থেকে আরম্ভ করে, নেদারল্যান্ডস থেকে আরম্ভ করে অনেক দেশে, ইভেন আমেরিকাতেও আগে নিচ থেকে কিন্তু হয়ে উঠে আসছে, তারপরে স্টেট হয়েছে, স্টেটগুলো পরে ফেডারেশন করেছে। কিন্তু আমাদের এখানে সেটা হয়নি। আমাদের এখানে উপর থেকে চাপিয়ে দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট হওয়া। ব্রিটিশ আমল থেকে এই ধারাটা শুরু হয়েছে, কিন্তু এই ধারাটা শুরুতে হয়েছে সেটা আর বন্ধ হচ্ছে না এখন পর্যন্ত। উপর থেকেই লোকাল গভর্নমেন্টটাকে করা হয়, কিন্তু লোকাল গভর্নমেন্টটাকে ব্রিটিশ করেছিল এই দেশের মানুষের কল্যাণের জন্য নয়, এটা হয়েছিল তাদের শাসন ব্যবস্থার সুবিধার জন্য। তাদের শাসন ব্যবস্থা যেটা ঔপনিবেশিক শাসন, সেই শাসনের সুবিধার্থে একটু জনসম্পৃক্তি দরকার, ততটুকুই দরকার ছিল তাদের। ওই কারণে লোকাল গভর্নমেন্ট করা হয়েছে এবং পরিপূর্ণভাবে এটাকে সরকারি কর্মচারীদের অধীনস্থ রাখা হয়েছে। জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তখনকার সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মোর অর লেস লোকাল গভর্নমেন্ট এন্টায়ার সিস্টেমের মা বাপ ছিল। সেই সিস্টেমটা পাকিস্তান আমলেও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। পাকিস্তান আমলে যেটা চেঞ্জ হওয়া শুরু হয়েছিল 56 সালের সংবিধান করার পরে, সেটা কিন্তু আইয়ুব খান আসার পর থেকে আর থাকেনি, আবার ওই জায়গায় ফেরত গেছে। বাংলাদেশ হওয়ার পরে আসলে আমরা যেভাবে জাতীয় রাষ্ট্রের জন্য আমাদের আকাঙ্ক্ষাটা একরকম ছিল, স্থানীয় রাষ্ট্র কি হবে না হবে সেটা নিয়ে তখন আমাদের কিন্তু খুব একটা সচেতনতা, মাথা ব্যথা বা এটা নিয়ে চিন্তা তো ধারণা বাঁধেনি। তাই আগের যেটা ছিল সেটাকে একটু নাড়াচাড়া করেই কিন্তু শুরু করা হয়েছে। সেই জন্য প্রথমে শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ, পরবর্তীতে আস্তে আস্তে 82 সালের পরে উপজেলা পরিষদ, 2000 সালে আইন হয়েছে, 2008-9 থেকে জেলা পরিষদ দেব বলবো। এইভাবে করে ঐতিহাসিকভাবে আমাদের লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা কিন্তু অটোনমাস প্রতিষ্ঠান হিসেবে কিন্তু গড়ে উঠেনি। এখন এসে আমরা এই সময় এসে এটা একটা বড় চ্যালেঞ্জ। সুতরাং দেখবেন এখানে রিকমেন্ডেশনগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে র্যাডিক্যাল মনে হবে এটাকে, কারণ এতদিন পর্যন্ত যে সিস্টেমটা ছিল এটা কিন্তু ঠিক লোকাল গভর্নমেন্ট সিস্টেম ছিল না। স্ট্যান্ডার্ড যদি দেখেন আপনি, ইভেন ভারতীয় স্ট্যান্ডার্ডও, ভারতীয় উপমহাদেশে যে আছে লোকাল গভর্নমেন্ট, তার স্ট্যান্ডার্ডও কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্ট কিন্তু ওইভাবে ছিল না। আমরা এখানে সাজেশনের মধ্যে প্রথমে যেটা করার চেষ্টা করেছি যে ইউনিয়ন, উপজেলা, জেলা, এই যে 3টা প্রতিষ্ঠান, এগুলো 3 ধরনের কাঠামো, 3 ধরনের নির্বাচন, 3 ধরনের নেতৃত্ব, এবং প্রতিষ্ঠানগুলো কিন্তু 3 ধরনের। ইউনিয়নটা এক ধরনের, উপজেলাটা অন্য ধরনের। উপজেলা মাত্র 3 জনের প্রতিষ্ঠান, 2 ভাইস চেয়ারম্যান এবং 1 চেয়ারম্যান। জেলা পরিষদের মধ্যে কোনো জনগণের কোনো ভোটাধিকার নাই। তাহলে এই যে বিভিন্ন টাইপের
অর্গানাইজেশন, কাঠামো এবং আইন, এইটা একটা বিরাট বাধা। আমরা চেষ্টা করেছি সংগঠন কাঠামো এবং আইন কাঠামো এগুলোর মধ্যে সংস্কার করে এরকম সমজাতীয় নিয়ে আসা, পর্যায়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি উপর গণতান্ত্রিক পদ্ধতি, অনেক লং টার্ম চিন্তা করে যে অত্যন্ত মানে গ্রাসরুট লেভেল থেকে গণতান্ত্রিক পদ্ধতি কীভাবে চালু করা যায় এবং পার্লামেন্টারি সিস্টেমের একটা প্রতিরূপ আমরা ওখানে স্থাপন করার চেষ্টা করছি ইউনিয়ন, উপজেলা এবং জেলায়। ঠিক একই রকমভাবে একই জিনিস পৌরসভা এবং সিটি কর্পোরেশন। সুতরাং আমাদের এখনকার যদি আমাদের রিকমেন্ডেশন অনুযায়ী যদি লোকাল গভর্নমেন্ট রিঅর্গানাইজ করা হয়, তাহলে কিন্তু এর সমকাঠামো ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত একই রকমের কাঠামো হবে। কাঠামোটা মোরওভার সিমেট্রি থাকবে। আর আইনগুলোকে আমরা দেখেছি 5টা মৌলিক আইন: ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন, সিটি কর্পোরেশন আইন। এগুলো পৃথক পৃথক আইন, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু একটা আরেকটা প্রতিরূপ অথবা সাংঘর্ষিক কোনো কোনো ক্ষেত্রে। আমরা সব আইনগুলোকে পর্যালোচনা করে একটা সিঙ্গেল অ্যাক্টের অধীনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি সবাইকে সবগুলোকে নিয়ে আসছি। এখন কিন্তু 5টা মৌলিক আইন, শতাধিক অধস্তন আইন এবং হাজার হাজার সার্কুলার দিয়ে কিন্তু লোকাল গভর্নমেন্ট চলে। এই আইনটা যদি পাশ করা হয় তাহলে আইনের সংখ্যা কমে যাবে, সামান্য কয়টা 10-5টা বিধি করতে হবে খালি। এটা একটা মনে করি মৌলিক সংস্কার। এবং সেই জিনিসটার সাথে আসবে ইলেকশন। ইলেকশনটাও তখন ইজি হয়ে যাবে। একটা সিঙ্গেল শিডিউলে আপনি 5টা প্রতিষ্ঠান ইলেকশন করতে পারবেন। সিঙ্গেল শিডিউলে, মানে এক এক দিনে বলছি না, সিঙ্গেল শিডিউল দিয়ে স্ট্যাগার্ড ওয়েতে কিন্তু আপনি যেমন দেশটাকে বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়াতে ভাগ করে একই দিনে ইলেকশন, একই শিডিউলে ইলেকশন করে ফেলতে পারবেন। এখন 5টা ইলেকশন, এর মধ্যে 3টে ইলেকশন জাতীয় নির্বাচনের মতো। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইলেকশন, এটা জাতীয় নির্বাচনে যেরকম আয়োজন হয় ঠিক একই রকমের আয়োজন হয়ে যায়। তাহলে একটা দেশে 5টা ইলেকশন, একটা গভর্নমেন্টের অধীনে 5 বছর ধরে নির্বাচন হতে থাকে। নির্বাচন মানে কিছু অস্থিরতা, কিছু অশান্তি, কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট। আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে, এবং তারপর আমরা কথা হতো যখন বহু কিছু হয়। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। যদি এই সিস্টেমে আসি আমরা, তাহলে একটা শিডিউলে 40 দিনের একটা শিডিউল দিয়ে আপনি 5 বছরের ইলেকশন করে ফেলতে পারবেন। একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে 5 বছর সরকার কাজ করবে, আর নতুন কোনো ইলেকশন লাগবে না। এই ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন এরা সরকারের পুরো মেয়াদেই কিন্তু ওই সরকারের সাথে কাজ করতে পারবে। একটা 5 ইয়ার প্ল্যান যদি বলেন, আপনি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান যদি বলেন, একটা বাজেট ইয়ার বলেন, তাহলে এগুলো সবাই একসাথে কাজ করতে পারবে, সমস্যা অনেক কমে যাবে। এটা একটা দিক। আর খরচের দিক যদি দেখি, তাহলে আমরা দেখেছি যে 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকার মতো। সরকারের খরচ 2300 কোটি টাকার মতো, সরি 23,000 না, 2300 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে খরচে, এবং সময় লেগেছে 225 দিন বললাম, এটা 40 দিনে নেমে আসবে। আর লোক নিয়োগ করা হয়েছিল 19 লাখ সামথিং, এটা 9 লাখে আসবে সবগুলো ইলেকশন করার সময়। ওই যে প্রিজাইডিং, পোলিং, বিভিন্ন কিছু ন্যাপ করতে হয় এগুলো। সুতরাং এইগুলো এটা একটা মৌলিক সংস্কার বলে মনে করি আমরা। এটা জাতি দেখতে পারে, বিবেচনা করে দেখতে পারে। এখানে আমরা যা বলছি তাই করতে হবে এমন কোনো কথা নেই। এখানে আরো মন আসতে পারে। এভাবে করে জিনিসটা কিন্তু বিবেচনার দাবিদার। এটা সবার একটা বিবেচনার দাবিদার বলে আমরা মনে করি। এইবার অন্যান্য বিষয়গুলো যদি আসি, তাহলে মনে করেন অর্থায়ন, লোকাল গভর্নমেন্টের অর্থায়নটা কিভাবে হবে। আমাদের অর্থায়নটা ব্যবস্থার উপরে বিশেষ করে কাজ করেছে আমাদের ডক্টর মাহফুজ কবির। আমরা সবাই কাজ করেছি, কিন্তু ওনাকে আমরা দায়িত্ব দিচ্ছি এটা লেখার জন্য বিশেষ করে। তো অর্থায়নের একটা খুব ডিটেইল জিনিস আমরা করতে পেরেছি। একটা হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ নিজস্ব সম্পদ কীভাবে বৃদ্ধি করতে পারে। তারা যে আনএক্সপ্লোর্ড এরিয়াগুলো আছে সেগুলো থেকে তারা এক্সপ্লোর করে নিজস্ব সম্পদ বৃদ্ধি করতে পারে। সম্পদ বৃদ্ধি করলাম, কিন্তু ব্যয়টা কোথায় করবো, কিভাবে করবো, এটাও কিন্তু মেনটেন করা, এটা স্বচ্ছতার সাথে ব্যয় করার বিষয়। এটাও কিন্তু আমাদের এই অর্থায়ন চ্যাপ্টারের একটা অন্তর্ভুক্ত অংশ। এটা অত্যন্ত স্বচ্ছতার সাথে এবং পরিকল্পনা মাফিক ব্যয় করতে হবে। ইচ্ছা হলো খরচ করে ফেললাম, এটা করা যাবে না। এটার একটু ডিটেইলিং কাজ করেছি আমরা। আর তৃতীয় জিনিসটা হচ্ছে সরকারের অর্থায়ন। সরকারের অর্থায়ন ছাড়া দুনিয়ার কোথাও লোকাল গভর্নমেন্ট চলে না। আমাদের এখানে অনেকে বলে ফেলেন যে না, লোকাল গভর্নমেন্টকে যদি আপনি বিকেন্দ্রীকরণ করেন, তাদেরকে যদি ক্ষমতা দেন, তাদের আয়ে তারা চলতে হবে। এটা খুব রং আইডিয়া।
দুনিয়ার কোনো দেশে, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, আপনি দুনিয়ার সব কোনো দেশে, আমাদের পাশের দেশ ভারত বলেন, শুধু লোকাল গভর্নমেন্টের টাকা লোকাল গভর্নমেন্ট চলে না। কারণ লোকাল গভর্নমেন্ট এরিয়াতে বসবাস করে, তারা দেশের নাগরিক, তারা ট্যাক্স দিচ্ছে না গভর্নমেন্টকে, তারা সেই ট্যাক্সের হকদার। সেই হিসেবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু লোকাল গভর্নমেন্টকে অর্থায়ন করতে হবে। এখন এটা হচ্ছে এখন জাতীয় আয়ের, মোট জাতীয় উৎপাদনের 5.5%-এর কম। এখন যে অর্থায়নটা সরকার করে, জাতীয় যে নর্মাল যে বাজেট হয়, বাজেটেরও কত 5% কম লোকাল গভর্নমেন্ট অর্থায়ন। এইটা ড্রাস্টিক্যালি বাড়াতে হবে। কারণ লোকাল গভর্নমেন্টের লোকজন, লোকাল গভর্নমেন্টের যারা নাগরিক, প্রত্যেকটা নাগরিকের ধৈর্য সত্তা আছে। আপনি লোকাল গভর্নমেন্টের ভোট দিয়ে থাকেন, লোকাল গভর্নমেন্টেরও আপনি সেবা নিয়ে থাকেন, বা এটা আপনারও গভর্নমেন্ট, ন্যাশনাল গভর্নমেন্টও আপনার গভর্নমেন্ট। তো লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে যে তার সার্ভিস দেওয়ার জন্য যে অর্থায়ন, সেটা ন্যাশনাল স্টেকের আপনি যে অলরেডি ট্যাক্স তো দিয়ে দিচ্ছেন সেন্ট্রালি, সেই ট্যাক্সের অংশ কিন্তু এখানে পেতে হবে। তো লোকাল গভর্নমেন্টের যে রাজস্ব এবং যে মূসক বাংলা, এটা পুরো মূল্য সংযোজন কর, ভ্যাট, সেটার অংশবিশেষ আমরা সবাই দিচ্ছি। যিনি লুঙ্গি কিনেন, গামছা কিনেন, গেঞ্জি কিনেন, তিনিও কিন্তু মূসক দিচ্ছেন। তো সুতরাং মূসকের একটা অংশ তারা পাবে না কেন লোকাল গভর্নমেন্ট? আমরা প্রস্তাব করেছি এখানে 1/3 মূসক প্রথম দিয়ে শুরু করেন, লোকাল গভর্নমেন্টকে দেন আপনি। লোকাল গভর্নমেন্ট এটা পাওয়ার হকদার। মনে করেন আমি বিল পে করি ইলেকট্রিসিটির, বিলের যেটা খাম্বা গেছে, তার গেছে, সব আমার কারেন্টের উপর দিয়ে গেছে, কিন্তু আমি তো এটার থেকে কিছু পাই না। লোকাল গভর্নমেন্ট শুড গেট সামথিং ফ্রম দ্য ইলেকট্রিসিটি বিল। এরকম প্রত্যেকটা আইটেম থেকে যদি ধরেন, এটা কিন্তু অনেক জটিল ব্যাপার হয়ে যায়। সেজন্য আমরা বললাম থোক আপনি মূসকের 1/3 দিয়ে দেন লোকাল গভর্নমেন্টকে, কিন্তু দেওয়ান দিয়ে আপনার কাজ শেষ না। তারা এটা কীভাবে ব্যবহার করছে সেটা মনিটর করেন। সেটা মনিটর করার জন্য এজেন্সির জন্য আমরা সাজেস্ট করেছি যে এটা মনিটর করতে হবে শক্তিশালীভাবে, তারা এটা ব্যবহার করে। এই টাকাটা দিলে সরকার কিন্তু ওই জায়গায় সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট করা লাগবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে ডেভেলপমেন্টের জন্য টাকা খরচ করা লাগবে না। এদেরকে দিয়ে করানো হবে, লোকাল নিড দেখে লোকালি এই সব ডেভেলপমেন্ট কাজগুলো হবে, এবং সেই কাজের সুসৃষ্টি হোক, টাকাও দেন, তাদের কাজ করার মতো তাদেরকে এরকম মনিটরিং করেন, সিস্টেম করেন, নীতি করেন, স্ট্র্যাটেজি করেন, আইন করেন। সেটা না করে সব কিছু লোকাল সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, সেটা হয় না। এখন মসজিদ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঈদগাহ করে সেন্ট্রাল গভর্নমেন্ট, পুকুর খনন করে লোকালি, এগুলো কেন করে সেন্ট্রাল গভর্নমেন্ট? এটা করার কোনো প্রয়োজন নেই, এগুলো লোকাল গভর্নমেন্টই করবে, কিন্তু তাদের পরিবার অর্থায়ন করতে হবে। সেজন্য নিজস্ব অর্থায়ন যেমন জরুরি, আবার সরকারের অর্থায়নও জরুরি। এটাকে কিন্তু ওইটা বলার কোনো অবকাশ নাই যে তাদেরকে আমরা স্বাধীনতা দিয়েছি, তোমরা নিজেদের টাকায় চলো, না, এটা সম্ভব না, এটা হবে না। এটা করতে হবে, এবং ওই ন্যাশনাল বাজেট থেকেও টাকা এখানে দিতে হবে। এগুলো টেকনিক্যাল বিষয়, এত টেকনিক্যাল কিছু বলে লাভ নেই।